গ্রামের শেষ মাথার জঙ্গলের ঠিক কাছাকাছি একটি ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত সাগর, সাগরের মা এবং তার ছোট বোন। সাগর পেশায় একজন কাঠুরে ছিল। কাঠ কেটেই তার জীবনযাপন। ছোটবেলা থেকে সে তার বাবাকে এই পেশায় যুক্ত থাকতে দেখেছেন। আর যেহেতু জঙ্গল এবং নদী এলাকায় তার বাড়ি, সেহেতু পেশা হিসেবে সে অন্য কোনো কিছুকে বেছে নিতে পারেনি। ছোটবেলা থেকেই তার বাবার সঙ্গে সে এই জিনিসগুলো দেখে বড় হয়েছে। আর এই পেশায় সে পরবর্তীতে তার বাবার মৃত্যুর পরে যুক্ত হয়েছে। সাগরের পরিবারে খুব হতদরিদ্রতা এবং না খেয়ে থাকা নিয়ে কাটাতে হয়েছে। ছোটবেলা থেকে সে এই সমস্ত জিনিস দেখে এসেছে। তারা খুবই দরিদ্র। বৃদ্ধ মা আর ছোট বোনকে নিয়ে সে সেই বাড়িতে থাকে। কাজ শেষ করে বিকেলের খানিকক্ষণ আগে সাগর বাড়িতে ফিরে তার মাকে আওয়াজ দিতেই তার মা ঘর থেকে বেরিয়ে দেখল সাগর বাজার নিয়ে বাড়িতে ফিরেছে। হাতে একটা বড় পাঙাশ মাছ, আর সেই সঙ্গে চাল ডাল এবং আনাজপাতি। সাগরের মা সাগরকে জিজ্ঞেস করলো, বাবা, আমার ওষুধ নিয়ে এসেছিস? সাগর বলল, মা, ওষুধ নিয়ে এসেছি 2 দিনের, তারপর আবার নিয়ে আসবো। আগামীকালকে আমি আবার পুনরায় জঙ্গলে যাব কাঠ কাটতে। সেখান থেকে কাঠ কেটে যদি কিছু পাই তা দিয়ে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আপাতত তুমি এটা দিয়ে 2 দিন চালাও। তার মা শুকনো মুখে বাজার সদাই এবং বাকি জিনিসপত্রগুলো নিল। সাগরের ছোট বোন নির্দ্বিধায় কান্না করতে বসে গেল। সাগরের মা অনেকদিন ধরেই অসুস্থ। তেনার কি হয়েছে কোনো ডাক্তারই ধরতে পারে না। যদিও তেমন কোনো ডাক্তার দেখানো হয়নি, তবুও সাগরের কেমন কেমন যেন লাগে। তার মা মারা গেলে পৃথিবীতে আর বেঁচে থাকবে তার ছোট বোন। তার মাই একমাত্র তার খুব কাছের। ছোট বোনটাকে বিয়ে দিতে হবে। সব কথা বলতে গেলে সে খুবই অসহায়তার মধ্যেই জীবনযাপন করেছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সাগর বিছানায় শোয়ার পর রাজ্যের চিন্তা তার মাথায় ভর করল। কারণ তার সংসার চালাতে হবে, তার ছোট বোনকে বিয়ে দিতে হবে, মায়ের চিকিৎসা করাতে হবে, নিজে বিয়ে শাদী করতে হবে। সংসার গোছানোর একটা বিরাট প্যারা আছে তার মাথায়। কিন্তু আগের মতো আর ইনকাম নেই। আগে বেশ ভালো টাকায় ইনকাম করত সাগর। পরিবারের সকলকে নিয়ে বেশ ভালোভাবেই চলত। তার বাবা যখন ছিল পরিবার সচ্ছল ছিল, তবে এখন কেমন যেন তার পরিবারে একটা অন্যরকম উদ্ভটতা লেগেই থাকে, দারিদ্রতা লেগেই থাকে। এই সমস্ত জিনিস চিন্তা করতে করতে সাগর ঘুমিয়ে পড়ল। সৌহার্দ্য ভূমির আসমানের উপর সাইডে ত্রিকোণ লোকে একটি বিশাল বড় পুরীর রাজ্য আছে। সেখানে বসবাস করে সালেহা। সালেহা একটা পরী। দল বেঁধে তারা ঘুরতে বেরিয়েছে। সালেহা এদিকে ওদিকে তাকিয়ে তার বান্ধবীদেরকে খুঁজছে। তারা এই অশ্রু দিঘিতে গোসল করার জন্য এসেছিল। সালেহা তাদের ব্যাচের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে এবং সব থেকে সুন্দরী পরী। সালেহার পঙ্খিরাজ ঘোড়ায় সে উড়ন্ত অবস্থায় পুকুরের পাড়ে এসে নামল। তার বান্ধবীরা অনেক আগে এসে অলরেডি পুকুরের ভিতর গোসল করতে নেমে পড়েছে। সালেহা তার বান্ধবীদেরকে বলল, আমার আগেই তোরা নেমে পড়েছিস, দাঁড়া, আমি তোদেরকে দেখাচ্ছি। তাই বলে সে ঘোড়া থেকে নেমে লাফ দিয়ে উড়ন্ত অবস্থায় ঠিক স্বচ্ছ জলের ঠিক মাঝ বরাবর ডুব দিল। এই পুকুরের পানি স্বচ্ছ। পুকুর বললে ভুল হবে, বিশাল বড় এক দিঘি। দিঘির মাঝখানে খুব সুন্দর শাপলা ফুল ফুটে আছে। এত সুন্দর অঞ্চল যে যে কেউ দেখলে তাদের মাথা খারাপ হয়ে যাবে। চারিদিকে বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের ওপরে যেন খুব সুন্দর প্রাকৃতিক ফুল গাছ এবং ফল গাছে ভরে আছে আর কি, এবং চারপাশে খুব সুন্দর উপত্যকা দিয়ে ঘেরা। তার ঠিক মাঝ বরাবর একদম কাঠ, বাঁশ বা এই জাতীয় কোনো কিছু দিয়ে পাহাড়ের গা ঘেঁষে এই পুরো নগরী গঠিত, জিনেদের নগরী, যেখানে জিন এবং পরীরা বসবাস করে। সালেহা এখানকার একটা মোটামুটি ব্যবসায়ী পরিবারের মেয়ে। তার বাবা এখানে বড়সড় একজন ব্যবসায়ী এবং ব্যবসা করে জীবনযাপন করে। জিনের জগতে বেশ কিছু জিনিস অদ্ভুত আছে যা কিনা সালেহার কাছে ভালো লাগে না। সালেহা সবসময় তাদের সীমানার বাহিরের সেই ছোট্ট গ্রামটির দিকে তাকিয়ে থাকে যেখানে মানুষেরা বসবাস করে। সালেহার অনেক দিনের ইচ্ছা সে মানুষের জগতে একবার যাবে এবং সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা না বললেও তাদেরকে দেখবে, তারা কিভাবে জীবনযাপন করে সেসব বিষয় সম্পর্কে তারা জানবে। তাদের বর্ডার এলাকার বা তাদের এই পুরো গ্রামের ওই সাইডটাই শুধুমাত্র খোলা আছে, যেদিক দিয়ে চাইলেই মানুষের জগতে যাওয়া যায়। এবং অনেক জিন আছে যারা কিনা বাণিজ্য করার জন্য মানুষের জগতে যায় এবং আশেপাশের অনেক জায়গায় তারা যায়, যার কারণে সালেহার অনেক দিনের ইচ্ছা সে ওই দিকে যাবে। গোসল করা শেষ করে সালেহা যখন সামনের দিকে তাকালো, তার বান্ধবীরা বলল, কি দেখছিস তুই? সালেহা বলল, এদিক দিয়ে আমার যাওয়ার খুব শখ,
ছোটবেলা থেকে অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, তবে আমার বাবা কখনই আমাকে এদিক দিয়ে যাওয়ার পারমিশন দেননি। আশেপাশে অনেকে আছে যারা কিনা আমাকে যেতে দেখে ফেললে আমার সঙ্গে হয়তো তারা চলে যাবে এবং আমার বাবার কাছে নালিশ চলে যাবে। তবে হ্যাঁ, আমি বড় হয়েছি, একদিন সুযোগ পেলে আমি নিশ্চয়ই ওই গ্রামটাতে যাব। ওই গ্রামটা নিশ্চয়ই খুব সুন্দর। দেখ, আমাদের এখান থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ জঙ্গলে ঘেরা আর অদ্ভুত রকমের এক স্যাঁতসেঁতে পরিবেশ। পাশাপাশি এখানে নাকি মানুষেরা বসবাস করে শুনেছি। মানুষের এত কাছাকাছি থেকেও আমরা কখনো সেখানে যেতে পারিনি। সালেহার বান্ধবী রুবাইয়া বলল, আহা, ওদিকে যাওয়ার দরকার কি আমাদের? আমার আব্বাজান বলেন মানুষেরা নাকি খুব খারাপ হয়, মানুষের জগতে যাওয়া নাকি খুব খারাপ জিনিস। সেহেতু তোর মানুষের জগতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই এখানে থাক। সালেহা সেদিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলল। তারপর তার পঙ্খিরাজ সাদা ধবধবে ঘোড়ার উপর চড়ে বসল। ঘোড়াটা খানিকটা দৌড়ে একটু সামনে গিয়ে আসমানের উপর উঠে গেল। তার বান্ধবীরাও তার সঙ্গে উড়ন্ত অবস্থায় আসছে তাদের ঘোড়াতে। তবে সালেহার ঘোড়াটা একটু বেশি সুন্দর, একটু বেশি অন্যরকম, খুব মায়াবী দেখতে। সালেহা উড়ন্ত অবস্থায় তাদের গ্রামের দিকে এসে পৌঁছালো। তাদের গ্রামে দুই পাশে বিশাল বড় পাহাড়ের ঠিক মাঝ বরাবর তাদের গ্রামটা অবস্থিত। উপরে নিচে চারিদিকে সমস্ত জায়গায় পাহাড়ের কোল ঘেঁষে খুব সুন্দর সুন্দর ঘর তৈরি করা আছে। বিভিন্ন রঙের ঘর, গোল ঘর, লম্বা ঘর, আবার ইমারতও আছে। এখানকার যে সর্দার, সেই সর্দার হচ্ছে গিয়ে সব থেকে বড় ঘরের মালিক, কারণ তিনি এখানকার সর্দার পরম্পরায়, বংশ পরম্পরা ধরে সর্দারগিরি করে আসছেন। এভাবেই তাদের যুগ যুগ চলছে এই বড় প্রাসাদ বা আশেপাশে। সালেহা তার নিজের কক্ষে প্রবেশ করলো এবং তার বান্ধবীরা তাদের বাড়িতে চলে গেল। একা একা সালেহার আর ভালো লাগে না, কেন যেন একটু অন্য মনস্ক লাগে। এবং সত্যি কথা, সালেহা কোন দিন এখান থেকে, এই 4 দেয়ালের মাঝখান থেকে যে বেরিয়ে যাবে, সেটাই সে অনেকদিন ধরে ভাবছে। সালেহা মন খারাপ করে জানলার কাছে গিয়ে আসমানের দিকে তাকাতে শুরু করলো। আসমানটা সম্পূর্ণ গোলাপি রঙের হয়ে আছে। একটু পরেই হয়তো সন্ধে নেমে আসবে। এই জগৎ আর ওই জগতের ফারাক অনেক বেশি। দুই জগতের মাঝখানে এক বিস্তর ফারাক আছে। সালেহা হয়তো সেটাকেই এক রহস্যজনক জিনিস মনে করে। খুব ভোর ভোর সাগরের ঘুম ভেঙে গেল। এত সকালবেলা সাধারণত সাগরের ঘুম ভাঙে না। সাগর সবসময় চিন্তা করে যে অনেক টাকা ইনকাম করবে, সংসার ঠিকমতো চালাবে। ঘুম থেকে উঠে সাগর হাতে মুখে একটু পানি দিল। পানি দেওয়ার পর তারপর সে সোজা চলে গেল কাঠ কাটতে তার কোড়ালটা হাতে নিয়ে। সাগরের ইচ্ছে ছিল সে পড়াশোনা করবে, বড় অফিসার হবে, শহরে গিয়ে থাকবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। পড়াশোনাটা চালানো হয়নি তার বাবার জন্যই। তার বাবা 12 বছর আগে মারা গিয়েছে। তারপর তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। যদিও সে অনেক কিছু পারে, তবুও এখন আর এসব ভেবে লাভ নেই। সাগর আজকে তার বাড়ি থেকে খানিকটা দূরে এক সুদীর্ঘ উপত্যকার কাছে গিয়ে পৌঁছালো। সেই জায়গায় বেশ সুন্দর সুন্দর কাঠ এবং দামি কাঠ আছে। এখানকার অঞ্চলগুলোতে অনেকেই মাঝে মধ্যে নানান ধরনের ঝামেলা করে কাঠ কাটার জন্য। আগের মতো পরিবেশ আর নেই। বন বিভাগের লোকজন যদি দেখতে পায় তাহলে হয়তো সাগরকে জেলেই দিয়ে দিবে। তবে ওই যে কাঠ কাটতে একদম জঙ্গলের ভেতরে যাওয়া লাগে, অনেক সময় গাছও কেটে ফেলতে হয়। সাগর একবার লাল চন্দনের একটা গাছ পেয়েছিল। সেই সময় সেই গাছটা বিক্রি করে সে যে পরিমাণ মুনাফা পেয়েছিল, তার পরিবারের ঘর সারানো এবং বাকি সমস্ত কিছু করে সে ওইগুলো শেষ করে ফেলেছিল। তবে লাল চন্দন যদি আবার পায়, সে এবার শহরে বেশি দামে বিক্রি করতে পারবে। এটার দাম অনেক বেশি, সে খুব ভালো মতোই জানে। সাগর ওই অবস্থায় চলে গেল কাঠ কাটার জন্য। একটা গাছের গোড়ায় বসে সে বেশ খানিকক্ষণ কাঠ কেটে তারপর বিশ্রাম করার জন্য বসলো। সে চিন্তা করতে থাকলো যে যদি এরকম অবস্থা হয়, আমি সারাদিন যদি কাজ করি, সারা রাতও যদি কাজ করি, তাহলে কেমন হয়? এখানে একটা ঘর বানাবো, সেই ঘরের মধ্যেই না হয় থাকবো। সেই চিন্তা করে সাগর 3 থেকে 4 দিন মেহনত করে সেখানে একটি কুঠির তৈরি করলো। যদি ফিরতে দেরি হয় তাহলে সে সেই কুঠিরে থাকবে। এবং ওই দিনকে বাড়িতে ফিরে সে তার মাকে বিষয়টা জানালো। বলল, মা, আমার সম্ভবত রাতে ফিরতে নাও পারি, কারণ হচ্ছে আমি জঙ্গলের মধ্যে একটি কাঠ দিয়ে বাড়ি তৈরি করেছি, সেখানে আমি থাকবো। 3-4 দিন মিলে সেই বাড়িটা তৈরি করেছি। তো যদি কখনো আসতে দেরি হয় তাহলে তোমরা ঘুমিয়ে পড়ো, আমি ওই জঙ্গলের মধ্যেই থাকবো। মা বলল, একা একা জঙ্গলের মধ্যে থাকবি, সেখানে কি সমস্ত কিছু থাকবে, পাবি তুই? সাগর তখন বলল, মা, আমি সমস্ত কিছু ম্যানেজ করে নিব, তোমার চিকিৎসা করাতে হবে। আমার এইসব বিষয় আর ভালো লাগে না। সত্যি কথা বলতে আমি চাই তোমরা সুখে থাকো। আমার বোনের বিয়ে হোক, আমি নিজে বিয়ে করি, একটা সুখের সংসার হোক। সব মিলিয়ে আমি চাই সমস্ত কিছু যেন সুখের হোক।
সাগরের মা সেদিনকে সাগরকে হাসি মুখে বিদায় দিল, কিন্তু কে জানতো এটাই সাগরের সঙ্গে তার কয়েক মাসের জন্য শেষ দেখা হবে। সাগর সেদিনকে ভাবতে পারেনি যে এটাও তার শেষ দেখা হবে। সেদিনকে ঘর বানিয়ে যখন সাগর বাড়িতে ফিরছিল, ফেরার পথে সে অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করছিল। লক্ষ্য করার মধ্যে সে মাঝে মধ্যেই দেখে যে সে যে জঙ্গলের মধ্যে বাড়ি বানিয়েছে, সে জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার আছে, এবং সে যদি সেখানে থাকে তাহলে হয়তো এমন ব্যাপার হবে যে তাকে হয়তো সেই হিংস্র জন্তু জানোয়ার রাত্রেবেলা আক্রমণও করতে পারে। তার ঘরটা খুব বেশি মজবুত বা ওরকম কোনো কিছু নয়। যদি সেরকমটাই হয় তাহলে হয়তো সাগরের প্রাণ হারাতে হবে। সাগর ওই অবস্থায় বাড়িতে থেকে বের হলো কোড়াল নিয়ে সকালের দিকে, এবং ওইখানে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু নিয়ে গেল, এবং চিন্তা করলো যে আজকে রাতে সে সেখানে থাকবে। গত কয়েকটা সে এখানে কাটিয়েছে, এবং ওই কথা চিন্তা করে সে সেখানে চলে গেল। সেখানে যাওয়ার পর সারাদিন কাটলো, এবং একটা স্থানে সে খুব সুন্দর একটা গাছ দেখতে পেল। সেই গাছটার মূল্য বাজারে অনেক বেশি, এবং তাকে সেটা নিয়ে যেভাবেই হোক বাজারের দিকে যেতে হবে আগামীকালকের মধ্যেই, কারণ অন্য কেউ যদি দেখে ফেলে তাহলে গাছটা কেটে ফেলবে। সন্ধ্যার খানিকক্ষণ আগে আগে সাগর খুব কষ্ট করে সেই গাছটাকে কেটে নামালো। তারপর তার হারিকেনটা জ্বালিয়ে সে যখন সেই গাছটা ফালা করবে বা খণ্ড করবে, তখনই সাগর দূর থেকে একটি বিশাল আকৃতির জন্তু বা ওই জাতীয় কোনো কিছুর একটা শব্দ শুনতে পেল। সাগর বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি ঘটতে চলেছে বা কি হবে তার সঙ্গে। সাগর জানে যে সে এই গাছটা কেটে কমপ্লিট করে ফেলতে পারবে, এবং পরের দিন সে এটাকে খুব ভালো দামে বিক্রি করতে পারবে। তার টাকার প্রয়োজন, তার মায়ের অসুস্থতা নিয়ে সে খুবই উদ্বেগ, যার কারণে সে টাকার জন্য রাত জেগে পর্যন্ত কাজটা করবে আর কি। হারিকেনটা ফুল গতিতে জ্বালিয়ে দিয়ে সে তখন গাছটা কাটতে শুরু করলো, এবং গাছটা খুব বড় ছিল, সম্ভবত কাটতে কাটতে মধ্যরাতও হয়ে যেতে পারে। তবে এই অঞ্চলে যে এরকম হিংস্র জন্তু জানোয়ার আছে সেটা সাগরের চিন্তাধারার বাহিরে ছিল। সাগর সেটা মনোযোগ দিয়ে কাটতে শুরু করলো। সালেহা অনেকদিন ধরেই বিরক্ত, তার ঘরের সমস্ত কিছু তার কাছে যেন খুব বিরক্ত লাগছিল। সে চিন্তা করলো সে আজকে ঘর থেকে বের হয়ে যাবে। সকালবেলা তার মায়ের সঙ্গে বেশ ঝগড়া হয়েছে, তীব্র ঝগড়াটাও। সে চিন্তা করলো এখানে সে থাকবেই না, সেখান থেকে চলে যাবে। সে তার ঘোড়াটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। তার মায়ের সঙ্গে মাঝে মধ্যে তার ঝগড়া লাগে। সালেহা চিন্তা করলো সে আজকে মানুষের জগতে চলে যাবে, এবং সেখানে গিয়ে সে তার অ্যাডভেঞ্চার যা যা করা লাগে সেই সমস্ত জিনিস করবে। সালেহা তার বান্ধবীর কাছে গেল, বলল তুই কি যাবি? রুবাইয়া তখন বলল যে না, আমি ওদিকে যাব না, আমার এত সাহস নেই, আমি তোকে বলছি তুই যাস না, অবশ্য তুই যেতেও পারবি না, তোর কি হয়েছে দিকায়? সালেহা বলল দেখ, আমার মেজাজটা খারাপ আছে, তুই যদি আমার সঙ্গে যেতে চাস তাহলে চল, আর যদি না যেতে চাস তাহলে শুধু শুধু আমাকে খেপাইস না, এখান থেকে সর। তাই বলে সালেহা এখান থেকে তার ঘোড়াটা নিয়ে আসমানে উড়াল দিল। সালেহার ঘোড়াটা খুব সুন্দর, সুন্দর মতো সাজানো, যেমন তার রূপ যৌবন ঠিক তেমন তার ঘোড়ার রূপ যৌবন। সালেহার দিকে যে কেউ তাকালে, যে কোনো পুরুষ তাকালে তাকে হয়তো সে চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। খানিকটা সামনে যেতে সালেহার সঙ্গে এলাকার কিছু বখাটে জিনের সঙ্গে দেখা হলো। এই জিনগুলো সালেহাকে অনেকদিন থেকে উত্তক্ত এবং বিরক্ত করে। সালেহা তাদেরকে উপেক্ষা করে সেখান থেকে রাগবাগ করে বেরিয়ে আসলো। আজকে তার মাথা প্রচন্ড পরিমাণ গরম। সে ওই অবস্থায় ওইখানকার রক্ষী যারা কিনা পুরো গ্রামের আশপাশ পাহারা দেয়, তাদের চোখ ফাঁকি দিয়ে সালেহা জিনের জগৎ থেকে বেরিয়ে গেল, এবং বেরিয়ে সে আসমানে উড়ছিল। আসমান থেকে মানুষের জগৎ দেখতে খুব সুন্দর লাগে। মেঘের মধ্যে দিয়ে তার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে উড়ন্ত অবস্থায় সে যাচ্ছিল, এবং যেতে যেতে সে জঙ্গলের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছে গেল, যে জায়গাটা এতদিন ধরে সে দূর থেকে দেখত এবং তার যাওয়ার ইচ্ছে ছিল। ওইখান থেকেই লোকালয় শুরু হয়েছে, তারপর গ্রামের পর গ্রাম চলে গিয়েছে। আসমানের ওপর থেকে সালেহার বিষয়গুলো দেখতে খুব সুন্দর লাগছিল। সালেহা চিন্তা করলো সে এই জঙ্গলের ভিতরে নামবে, এবং রাত্রেবেলা নিশ্চয়ই এখানে কোনো মানুষ থাকবে না। জিনেদের রাত্রেবেলা বিচরণ করার অভ্যাস, আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষ থাকবে না। সালেহা চাইলে নিশ্চিন্তে নির্দ্বিধায় এদিক ওদিকে বেড়াতে পারে অথবা ঘুরতে পারে, সেটা সালেহার জন্য খুব আনন্দদায়ক হবে। সে প্রতিদিন এখানে আসবে সেই মন করলো। সালেহা ওইখান থেকে উড়ন্ত অবস্থা থেকে মাটিতে নামলো। মানুষের জগতে তার প্রথম পাড়া। সে নেমেই সত্যি খুব আনন্দ বোধ করলো, কারণ সে জগতে থাকে, সেই জগৎ থেকে বেশ আলাদা এবং অন্যরকম। সালেহার বরাবর থেকেই অনেক অদ্ভুত অদ্ভুত জায়গায় ঘোরার অনেক শখ এবং ভ্রমণ পিপাসু সে, যার কারণে এখানে এসে সে খুব আনন্দ বোধ করছিল। সালেহা জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করলো তার ঘোড়াটা নিয়ে। তার পঙ্খিরাজ ঘোড়া জলজল করে আলো জ্বলে,
এমনকি তার শরীরেও জ্বলজ্বল করে একদম নক্ষত্রের মতো আলো জ্বলতে থাকে। সালেহা ওইখান দিয়ে হাঁটতে শুরু করলো, এদিক ওদিকে যেতে শুরু করলো। খানিকটা দূরে যেতেই একটা ফল গাছ দেখলো। সেই ফল গাছ থেকে সে ফল ছিঁড়ে খেলো এবং বিভিন্ন পাখিকে সে গাছের ডালে বসে থাকতে দেখলো। সে গাছের ডালে উড়ে উড়ে বসলো এবং তার কাছে খুব আনন্দ লাগছিল। সত্যি কথা, এত আনন্দ সে এর আগে কখনো হয়তো পায়নি। অনেক আগেই তার ওইখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। সে এখন থেকে সুযোগ পেলেই এখানে আসবে, সেই চিন্তা সে করলো। ওই অবস্থায় সে ওরকমভাবে ঘোরাঘুরি করছিল। সাগর তার গাছটা প্রায় কেটে অনেকটা শেষ করে ফেলেছে, একদম শেষের পথে। আর একটু করলেই সে তার কাজটা সম্পূর্ণ করে ফেলবে। হঠাৎ করেই সাগরের কাছে একটা অদ্ভুত রহস্যময় শব্দ এসে থেমে গেল এবং সে দেখতে পেল, আসলেই এটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। তার কাছে একটা কালো ভাল্লুক এসে দাঁড়িয়ে আছে, যে ভাল্লুকটা খুবই হিংস্র এবং খুবই খারাপ প্রকৃতির আর কি। এত বড় ভাল্লুক এই জঙ্গলে আছে, সত্যি এটা সাগরের ধারণাই ছিল না, সম্পূর্ণ সাগরের ধারণার বাহিরে ছিল। সে গর্জন শুনতে পাচ্ছিল অনেক দূর থেকে, তবে এটা যে তাকে আক্রমণ করবে সেটা ভাবতেই পারেনি। ভাল্লুকটা সম্ভবত তার আলো এবং তার গন্ধ শুকে চলে এসেছে। সঙ্গে সঙ্গে ভাল্লুকটা সাগরের উপর আক্রমণ করে বসলো এবং তার হাতে একটা চাপ দিয়ে তার কাঁধ বরাবর একটা কামড় বসিয়ে দিল। সাগর বেশ জোরে চিৎকার করে উঠল এবং এত জোরে চিৎকার করে উঠল যে আশপাশের অনেক দূর থেকে হয়তো শোনা যাচ্ছিল। সাগর ওই ভাল্লুকটার সঙ্গে পেরে উঠছিল না। একটা লাথি মেরে সঙ্গে সঙ্গেই সাগর সেই ভাল্লুকটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো। হালকা ছুট পেয়ে সাগর সেখান থেকে দৌড় মারল। তবে ভাল্লুকটা বেশ বড় আকৃতির এবং খুব শক্তিশালী ছিল। তার চোয়ালে অনেক বেশি শক্তি থাকে, যার কারণে কাঁধের ওই জায়গাটা বেশ খানিকটা জখম হয়েছে। ওই অবস্থায় সাগর ওইখান থেকে দৌড় দিতে শুরু করলো। প্রচন্ড গতিতে দৌড়াচ্ছিল, তবে অন্ধকারের মধ্যে সে কিছু দেখতে পাচ্ছিল না। কয়েক দফা হোঁচট খেয়ে সে সামনের দিকে পড়েছে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। বেশ খানিকক্ষণ এরকমটা করার পরেও সে সেই ভাল্লুকের হাত থেকে আর রেহাই পেল না। ভাল্লুকটা তাকে পেছন থেকে থাবা মেরে ঠিকই ধরে ফেলল। ঠিক সেই মুহূর্তে থাবা মেরে ধরে যখন সাগরের ঘাড়ে একটা কামড় বসাবে, ঠিক সেই মুহূর্তে সালেহা দূর থেকে বিষয়টা দেখে ফেলল এবং দেখে সঙ্গে সঙ্গেই তার জাদুশক্তি দিয়ে একটা আগুনের গোলা বর্ষণ ভাল্লুকটার দিকে মারল। ভাল্লুকের গায়ে লাগা মাত্র এসে ছিটকে খানিকটা দূরে গিয়ে পড়ল। আর ওই অবস্থায় সাগরও খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ে সমস্ত পরিমাণ অজ্ঞান হয়ে গেল। তার শরীর দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। সাগর বিষয়টা লক্ষ্য করেনি যে কি হলো বিষয়টা। ভাল্লুকটা যখন আবার সাগরের উপর আক্রমণ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সালেহা ঠিক তার সামনে এসে দাঁড়ালো। সালেহার এরকম ভয়ঙ্কর রূপ এবং একটা জিনের আকৃতি বুঝতে পেরে ভাল্লুকটা তখন সেখান থেকে পালিয়ে পালালো এবং ওই মুহূর্তে যখন সালেহা পেছন দিকে তাকালো, দেখতে পেল মায়াকাড়া চেহারার এক সুন্দর সুদর্শন পুরুষ তার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার শরীর থেকে অনবরত রক্ত বের হচ্ছে এবং সে বেশ খানিকটা আহত হয়েছে। সালেহার ঘোড়াও তখন সেখানে এসে উপস্থিত এবং সঙ্গে সঙ্গে সালেহা নির্দেশ দিল ঘোড়াটাকে যেন ওই মানুষটাকে তার পিঠে চড়ানো হয়। সালেহা যখন তার জাদুশক্তি দিয়ে সাগরকে ঘোড়াটার পিঠে চড়ালো, তখনও সাগর প্রায় অচেতন অবস্থায়, তার চোখ আধো খোলা আধো জাগরণে। সে ওরকম ভাবে তাকিয়ে আছে। সালেহাকে সে দেখতে পেয়েছে কিনা তার জানা নেই, তবে খানিকটা দূরে যেতেই সে সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে গেল। সালেহা তখন তাকে সামনের দিকে নিয়ে সেই ছোট্ট কুঠিরের কাছে গেল। সে কুঠিরটা সম্ভবত দেখতে পেয়েছে। হারিকেনটাও সে সাথে করে নিয়ে নিল। খুব বেশি দূরে হয়তো যায়নি। সঙ্গে সঙ্গে সেই সালেহা সেই কুঠিরের মধ্যে নিয়ে সাগরকে শোয়ানোর পর দেখলো তার হাত থেকে অনবরত রক্ত বের হয়েই যাচ্ছে আর তার ঘাড়েও একটু আঘাত লেগেছে। সত্যি কথা বেশ খারাপ অবস্থা সাগরের। সাগর তার দিকে হা করে তাকিয়ে যে থাকবে সেরকম কোনো সুযোগ নেই, কারণ সে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছে। যদি সাগর এখন চেতন থাকতো তাহলে হয়তো সালেহার রূপ যৌবনের দিকে তাকিয়ে একদম হা করেই তাকিয়ে থাকতো। ওই অবস্থায় তার জ্ঞান সম্পূর্ণ একদম অচেতন হয়ে আছে। সালেহা তার জাদুশক্তি দিয়ে হাতের রক্ত পড়াটা খানিকটা বন্ধ করলো আর ওই দিক দিয়ে সমস্ত জায়গায় খুব সুন্দর মতো ব্যান্ডেজ করে দিল। তাকে সত্যি সালেহা তার নতুন একটা প্রাণ দিল। তা না হলে ভাল্লুকের হাতে পড়ে সে হয়তো মারা যেতে পারত। সালেহা বেশ খানিকক্ষণ সেখানে বসে রইল এবং ছেলেটাকে ওরকম অবস্থায় ফেলে সে যাবে কিনা সে বুঝতে পারছিল না। ছেলেটার দিকে সে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল, কারণ সাগরকে দেখতে সত্যিই বেশ সুদর্শন এবং এরকম পুরুষ সে এর আগে কখনো তাদের জিনের জগতে দেখেনি। তাদের জিনের জগতের পুরুষগুলো কেমন যেন অদ্ভুত। তাদেরকে সালেহার কখনোই ভালো লাগেনি আর লাগবেও না, এমনটাই সালেহার মনে হচ্ছিল। সালেহার সোজা সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল।
ছেলেটা এত সুন্দর কেন? তার দিকে তাকিয়ে রয়েছে সে, এবং কেন যেন তাকে তার ভালো লাগতে শুরু করলো। অদ্ভুত দেখতে এই সুন্দর ছেলেটাকে ছেড়ে কি সে এখন চলে যাবে? তার কি এখন চলে যাওয়া উচিত? আরেকটু পরে ভোর হয়ে আসবে, কারণ অনেকক্ষণ সে ছেলেটার পাশে বসে আছে। এবং এই অবস্থায় ছেলেটা যদি ঘুম থেকে উঠে যদি সে দেখে যে এই অবস্থায় আছে, তার তো নিশ্চয়ই ক্ষুধা লাগবে। সালেহা তার জাদুশক্তি দিয়ে কিছু খাবার সেখানে তৈরি করলো, এবং সম্ভবত কোথাও একটা থেকে নিয়ে এসেছে, এনে সে ওইখানে রাখলো। রেখে ছেলেটার পাশে রেখে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে গেল। সালেহা যখন বাইরে আসছিল তখন কেন যেন মনে হচ্ছিল আগামীকালকে আবার আসতে হবে, তা না হলে ছেলেটা একদম অসুস্থ অবস্থায় এখানে হয়তো মারাই যাবে। ওর শরীরে বেশ খানিকটা জখম হয়েছে। সালেহা যতটুকু ব্যান্ডেজ করেছে তাতে হয়তো যথেষ্ট নয়, ওকে নিশ্চয়ই বৈদ্যের কাছে নিতে হবে। জিন বৈদ্যের কাছে নিলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ভাল্লুকটা তাকে বেশ ভালোখানি কি জখম করেছে। তখন সালেহা তার ঘোড়ার সঙ্গে কথা বলতে শুরু করলো, এবং তার ঘোড়া তাকে ইশারা দিয়ে বলল, এখনই যেতে হবে, না হলে আপনি হয়তো এই রাজ্যে আর ঢুকতে পারবেন না, আজকে কালকে ঢুকতে হবে, কখন কি বিপদ হয়ে যায়। এরকম একটা ইশারা দিল যখন, তখন সালেহা ঘোড়ার পিঠে চড়ে বসলো, এবং ঘোড়াটা আসমানের উপর চড়তে শুরু করলো। বেশ খানিকটা পথ পার হওয়ার পরে তাদের বর্ডার ভেদ করে তাদের বর্ডারের ভিতর ঢুকে গেল, তাদের গ্রামে ঢুকে গেল। ঢুকে যাওয়ার মাঝখানে তাকে কেউ দেখেনি। সম্ভবত সে হয়তো লাকি ছিল, যার কারণে আজকে সে দেখেনি। তবে আগামীকালকে সে কিভাবে বের হবে সেটাই সে বুঝতে পারছে না। সালেহার সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে আসলো। তাকে বাড়ি থেকে বের হতেও কেউ দেখেনি, ঘরে ঢুকতেও কেউ দেখেনি। তার মায়ের সঙ্গে ঝগড়া লেগেছিল। সালেহা যখন ঘরে প্রবেশ করলো তার জামাটা ছাড়লো, তার জামায় রক্ত লেগেছিল। রক্ত লাগা জামাটা সে লুকিয়ে রাখলো। তারপর গোসল করে ফ্রেশ হয়ে এসে যখন আয়নার সামনে বসে নিজেকে দেখছিল, তখনই তার মা তার ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে বলল, সালেহা, তুই সারাদিন ঘর থেকে বের হসনি, একটু চল, খাবি কিছু? তোর সঙ্গে আমার ঝগড়া করতে ভালো লাগে না, কেন যে করি, তুই আয় মা। সালেহা জানে তার মা তার সঙ্গে যতই বকাঝকা করুক না কেন ঠিকই এসে ক্ষমা চাবে, এবং ছোটবেলা থেকে এটা হয়ে আসছে। সালেহা দেখতে অনেক মায়াবতী, এটাই হয়তো তার মায়ের দুর্বলতা। সালেহার মা তাকে এসে একটা চুম খেয়ে বলল, চলো চলো মা, তোমাকে খাইয়ে দিব আমি, তুমি এত রাগ করো কেন আম্মু? একথা বলার পর সালেহা বলল যে, মা আমার খুব খেতে কিচ্ছু করছে না, তুমি যাও তো এখন এখান থেকে। তারপর সালেহার মা বলল, এখনো তুই রাগ করে আছিস আমার প্রতি? আচ্ছা ঠিক আছে, আমি কানে ধরেছি, চল এবার। সালেহা তার মায়ের সঙ্গে বলল, আচ্ছা ঠিক আছে মা, তুমি এমনভাবে বলো যে আমি রাগ করে থাকতে পারি না, তবে আজকে আমার কাছে রাগ করার মতো কোনো কারণ নেই, আজকে আমি একটু খুশি। কেন খুশি সেটা তোমাকে বলবো না। সালেহা মনে মনে আসলেই খুশি ছিল। সে আজকে বহু বছর পর মানুষের জগতে ওই গ্রামটাতে যেতে পেরেছে, যে গ্রামটাতে তার যাওয়ার কথা ছিল এর আগে। তবে সত্যি কথা বলতে সে কেন জানি না ওই গ্রামটার প্রতি একটা মায়া অনুভব করছে, ছেলেটার প্রতি একটা মায়া অনুভব করছে। খেতে বসেও কেমন যেন সে খাবার প্লেটে হাত নাড়াচ্ছিল। সালেহার মা বলল, কি মা, আমি তোকে কি খাইয়ে দিব? সালেহার বাবা বলল যে, খা তাড়াতাড়ি, এরকম করছিস কিসের জন্য, তুই তেমন কখনো করিস না। সালেহা তখন বলল, না মা, এমনিতেই একটা জিনিস ভাবছিলাম। আসলে সালেহা ছেলেটার কথাই ভাবছিল, ছেলেটা কি করছে, বা এখন কি জেগে উঠেছে? জেগে উঠলেও কি সে চিন্তা করবে যে তাকে কে এখানে রেখেছে, বা তাকে কে বাঁচিয়েছে? সে কি আমার কথা চিন্তা করবে? এমনটাই সে ভাবতে শুরু করলো। তবে মজার বিষয় হচ্ছে, সালেহা সেখানে আবার যেতে পারবে কিনা সেটা সে জানে না। বেশ খানিকক্ষণ সালেহা খাবার টেবিলে বসে বসে খাবারগুলো খেলো। অনেকক্ষণ পরে সে বাসায় আসলো, নিজের কক্ষে। আসার পর সে চিন্তা করলো, সে আগামীকালকে কখন যাবে, কখন আগামীকালকে আবার সন্ধ্যা হবে, আবার সে যেতে পারবে। জিনের জগতের সকল জিনেরা দিনের বেলাতে ঘুমায় আর রাত্রেবেলা জেগে থাকে, তাদের ঘুমানোর সময় হয়ে এসেছে। সকালের খাবার খেয়ে সকালে ঘুমিয়ে পড়ে। সালেহাও বেশ ক্লান্ত ছিল, সে ওই অবস্থায় ঘুমিয়ে পড়ল, এবং তাকে ঘুমন্ত অবস্থায় বেশ মায়াবী লাগে দেখতে। পরের দিন বেশ ভোর ভোর একটু আলো ফোটার পরেই হঠাৎ করে সাগরের ঘুম ভেঙে গেল। সে উঠে লাফ দিয়ে বসে পড়ল। তবে তার শরীরে বেশ খানিকটা জখম যে হয়েছে সে বুঝতেই পারেনি। উঠে যখন বসলো তখন তার হাতে এবং ঘাড়ে সমস্ত জায়গায় বেশ খানিকটা আঘাত পেয়েছে। আঘাতের চোটে সে যেন উঠে বসতেও পারছে না, তার হাতও নাড়াতে পারছে না। বাম হাত দিয়ে সমস্ত কিছু করতে হবে। সে উঠে নিজেকে নিজের ঘরে দেখতে পেয়ে সত্যি অবাক হয়ে গেল। নিজের কক্ষের মধ্যে সে শুয়ে আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তার গতকালকে রাত্রের কথা খানিকটা মনে পড়ল। কিঞ্চিত কিঞ্চিত তার মনে আছে, কারণ সে প্রায় অচেতন অবস্থায় ছিল, তার মনে থাকার কথা না। সে তখন হালকা হালকা করে চিন্তা করতে লাগলো, একটা মেয়ে, তাকে কোলে চড়িয়ে
তারপর আর কিছু মনে নেই। মেয়েটা কে? সে আমাকে বাঁচালো কেন? তার ঘরের উপর চড়ালো কিসের জন্য? আর আমাকে এই ঘরের ভিতরে সে রেখে তাহলে কি সে এইগুলো করেছে? সাগর সেটা চিন্তা করতে থাকলো। অনেকক্ষণ চিন্তা চেতনার পরে সে 100% শিওর হয়ে গেল যে ওই মেয়েটাই তার প্রাণ বাঁচিয়েছে। মেয়েটা কে? মেয়েটা কোত্থেকে এসেছে? জঙ্গলের মধ্যে এত রাত্রে সাগর কিছু বুঝে উঠতে পারছিল না। সে কি মেয়েটাকে চেনে, বা মেয়েটা কোত্থেকে আসলো? সে কোনো কিছু স্বপ্ন দেখছে না তো? না, তার শরীরে তো জখম আছে এবং ব্যান্ডেজও করা। সে তার টেবিলের ওপরে খাবারগুলো দেখতে পেয়ে সত্যি চমকে গেল আর কি। চমকে যাওয়াটা স্বাভাবিক বিষয়, কারণ ওই টেবিলের উপরে খুব দামি দামি এবং খুব সুন্দর সুন্দর খাবার রাখা, সুন্দর প্লেটে। এরকম সুন্দর প্লেট এবং দামি খাবার সে এর আগে কখনো দেখেনি। খাবারগুলো কে রেখেছে? বাহিরের কেউ? ঘরের বাইরে থেকে দেখলাম যে ঘরের বাইরে থেকে আটকানো, ভেতর থেকে আটকানো না। নিশ্চয়ই ওই মেয়েটাই আটকে রেখেছে। কিন্তু মেয়েটা কে এবং কোত্থেকে এসেছে সাগরের কাছে, এবং তাকে বাঁচালো কিভাবে? সাগর যেন কিছু বুঝে উঠতে পারছিল না। অনেকক্ষণ সে সেখানে বসে থম ধরে বসে রইল এবং চিন্তা করতে থাকলো। সাগরের ব্যান্ডেজের নিচে এক ধরনের জড়িবুটি দেওয়া, এবং নিশ্চয়ই ওই মেয়েটা সেই জড়িবুটি দিয়ে ব্যান্ডেজ করে রেখেছে। রক্ত পড়া যাতে বন্ধ হয়ে যায়। শরীরে বেশ খানিকটা জখম আছে। এই অবস্থায় সে বাড়িতেও ফিরতে পারবে না। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা, সেটা সে নিশ্চিত হয়েছে। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না, হাঁটু ভেঙে পড়ে যাচ্ছিল। সেখানে সে বসে পড়ল এবং খানিকক্ষণ বাদে তার ক্ষুধা লাগার পরে সে খাবারটা খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে সে যখন খেয়াল করলো যে তার বিছানার পাশে ছোট্ট দুটো শিশি আছে, একটার ভিতরে লাল পানি আর একটার ভিতরে নীল পানি। এই শিশি দুটো কিসের? তাহলে নিশ্চয়ই কি ওই মেয়েটা রেখে গিয়েছে যে আমাকে গতকালকে বাঁচিয়েছিল? মেয়েটাকে জঙ্গলের কেউ, জঙ্গলে কোথাও থাকে, কিন্তু সাগরের জানা মতে এই জঙ্গলের ভিতরে কেউ থাকে না। তাহলে ওই মেয়েটা কোত্থেকে আসলো? সাগর যেন কিছু বুঝে উঠতে পারছিল না, তার মাথায় কোনো কিছুই আসছিল না। ওই অবস্থায় সাগর সেই শিশি থেকে একটু পানীয় খেয়ে নিল। খাওয়ার পরে তার ব্যথাটা যেন শরীর থেকে খানিকটা কমতে শুরু করলো, এবং সত্যি সে যে খাবারটা খেয়েছে, এই খাবারটা ছিল তার জীবনের খাওয়া সব থেকে শ্রেষ্ঠ খাবার। এরকম খাবার সে জীবনে কোনোদিন খায়নি, এবং সত্যি এটা তার কাছে খুব ভালো লাগছিল। সাগর যখন খাবারটা খাচ্ছিল তখন তার বাড়ির কথা মনে হচ্ছিল। সে এত সুস্বাদু একটা খাবার খাচ্ছে, তার মা এবং তার বোন রয়েছে, তাদেরকে খাতে পেলে হয়তো সাগরের ভালো লাগতো। সাগরের শরীরটা খুব খারাপ করছিল এবং তার ঘুম ঘুম পাচ্ছিল। সম্ভবত লাল এবং নীল যে পানীয়টা ছিল সেটা খাওয়ার কারণেই এমনটা হয়েছে। সম্ভবত তাকে এটা খেয়ে হয়তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, বা এটা খেলে তার ঘুম পাচ্ছে। সাগর খাওয়াটা শেষ করলো এবং সে অনেক খাবার খেলো। খাওয়া শেষ করে সে যখন বিছানায় আবার গা এলিয়ে দিল, ততক্ষণে তার ঘুম চলে এসেছে এবং ঘুমে চোখ জড়িয়ে আসার মতো অবস্থা। এবং সত্যি কথা, ওই শিশির মধ্যে এমন পানীয় ছিল যে পানীয় খাওয়ার পরে সাগর এক কমপক্ষে 2 থেকে 3 দিন টানা ঘুমাবে এবং সে উঠবেও না জেগে। আর এটা সালেহা নিজে থেকেই করেছে, কারণ সালেহা জানে সে 2-3 দিন বাড়ি থেকে বের হতে পারবে না, এবং এই 2-3 দিন তাকে এমনভাবে ওষুধ এবং ট্রিটমেন্ট দিয়ে এসেছে যে চাইলে ওই ছেলেটাও নিজে থেকে ঘুম থেকে উঠে বের হতে পারবে না, এবং সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। ওষুধটা খাওয়ার পরে সাগরের অবস্থা আগে থেকে পরিবর্তন হয়ে সে ঘুমিয়ে পড়ল, এবং পরপর 3 দিন পর তার ঘুম ভাঙল। 3 দিন মাঝখানে যে কেটে গিয়েছে সে বুঝতেই পারছিল না। ঘুম থেকে উঠে তার শরীরটা খানিকটা ম্যাচ করছিল এবং কেমন কেমন যেন লাগছিল। সে ঘুম থেকে উঠে বুঝতে পারছিল না যে মাঝখানে 3 দিন পার হয়ে গিয়েছে, এবং সে সেটা আসলে আন্দাজ করতে পারার মতো কথাও না। সে উঠে একটু বসলো। তার শরীরে থেকে ব্যথা আগের মতো আর নেই, একটু কম কম ব্যথা আছে এবং অন্যরকম লাগছিল তার। তখন সন্ধ্যা লেগে এসেছে। সন্ধ্যার খানিকক্ষণ পরপরই সাগরের ঘুম ভেঙেছে। সাগর বাহিরে বের হওয়ার চেষ্টা করলো, তবে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা। অনেকটা ঘুমিয়েছে সেটাই মনে হলো। হাতের ব্যথা এবং ঘাড়ের ব্যথা খানিকটা কমেছে সেটাও মনে হলো। সাগর সেখানে বসে আছে এবং বসে কিছু একটা চিন্তা করছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা এবং উঠানের উপর কারোর নামার শব্দ হলো, এবং কেউ একজন হেঁটে তার দিকে আসছে। বাড়ি থেকে তীব্র একটা আলো তার ঘরের যে কাঠ আছে সে কাঠের ফাঁক দিয়ে ঘরের ভিতর ঢুকছে, এবং কেউ একজন আছে যার হাতে টর্চ লাইট আছে বড় একটা, এবং সে টর্চ লাইট নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ওই মুহূর্তে সালেহা তার ঘরের বারান্দায় এসে দাঁড়ালো। সালেহার পরনে এক ধরনের নূপুর আছে। এই নূপুরের শব্দ সালেহা সত্যি খুব পছন্দ করে। যখন সাগর ভেতর থেকে নূপুরের শব্দ শুনতে পেল, তখন সাগর নিশ্চিত হয়ে গেল তার কাছে সেই মেয়েটি নিশ্চয়ই এসেছে। গতদিন সাগর মেয়েটাকে দেখেনি, মানে এক প্রকার আধো জাগরণ এবং আধো ঘুমে দেখেছে। যখন বাড়ি থেকে দরজা খুলতে দেখলো এবং দরজাটা খোলার পর সাগর সালেহার দিকে তাকালো। সত্যি কথা বলতে
সাগর এক অন্য জগতে প্রবেশ করে ফেলেছে এমনটা মনে হলো। তার কাছে মনে হচ্ছিল তার সামনে আকাশ থেকে নেমে আসা একটি পরী দাঁড়িয়ে আছে। মেয়েটার চেহারা যেন পরীর মতো সুন্দর এবং তার পরনে এক অদ্ভুত জ্বলন্ত লাভার মতো জামা এবং খুব সুন্দর দেখতে। সাগর মেয়েটাকে দেখে চমকে গেল এবং সে ভাঙা ভাঙা মুখে জিজ্ঞেস করলো, কে আপনি? আর আপনি এখানে কিভাবে আসলেন? আমার ঘর কিভাবে চিনেন? মেয়েটা তখন সাগরের দিকে তাকিয়ে বলল, আপনি এখন কেমন আছেন? আপনি কি সুস্থ আছেন? সেদিনকে রাত্রেবেলা ভাল্লুকটা আপনাকে মেরেই ফেলতো যদি আমি না সেখানে থাকতাম। সত্যি কথা, সাগরের বেশ কৃতজ্ঞতা বোধ হচ্ছিল ওই মেয়েটার প্রতি। সে মেয়েটাকে বলল যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিশ্চয়ই আমাকে সেই রাতে বাঁচিয়েছেন, তাই না? গত রাত্রে এরকম একটা ঘটনা ঘটবে সত্যি আমি ভাবতে পারিনি। আমার বাবা মার জন্য এই কাজগুলো করছিলাম। রাত্রেবেলা এখানে যে ভাল্লুক আছে সেটা আমার বিন্দু পরিমাণ আর আজ করতে পারিনি। দিনের বেলা তো এরকম এরকম কোনোদিন দেখিনি। আমি অবশ্য আমাদের জঙ্গল পেরিয়ে এই জঙ্গলে এসেছি, তো এই জন্য হয়তো এমনটা হতে পারে। সত্যি কথা, আমি আন্দাজই করতে পারিনি যে এরকম কোনো কিছু হতে পারে বা ঘটতে পারে। সালেহা তখন সাগরের দিকে তাকিয়ে আছে। সাগরও সালেহার দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ নীরবে তারা একে অন্যের দিকে তাকিয়ে রইল। সাগর তখন বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনি কে এবং এই জঙ্গলের ভিতরে আপনি কি করছেন? এখানে তো কোনো মানুষ আসার কথা না। আর গ্রামের শেষ মাথা তো শেষ হয়েছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার আগে, যেখানে আমাদের বাড়ি, আমাদের ঘর, আমরা যেখানে বসবাস করি। এবং এই গ্রামের শেষ প্রান্তের আমাদের ঘরটা, আমাদের ঘরের পর আর কোনো ঘর নেই। জঙ্গলের মধ্যে আমাদের বসবাস। আমি একজন কাঠুরে, কাঠ কেটে আমার জীবনযাপন করি। কিন্তু আপনি এত সুন্দরী একটা মেয়ে হয়ে জঙ্গলের ভিতরে কি করছেন? আপনি কি এখানে কোথাও থাকেন? নদীর ওই পারে লোকালয় আছে, কিন্তু আপনি কি নদীর ওই পার থেকে এসেছেন? মেয়েটি তখন বলল, আমি আপনাকে সমস্ত কিছু বলবো। আপনি আগে বিশ্রাম করুন, খানিকটা সুস্থ হন। আপনি সম্পূর্ণরূপে সুস্থ নন, সুস্থ হন, তারপর সমস্ত কিছু বলবো। সেদিনকে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম আমার ঘোড়াতে করে। তখন আপনার চিৎকারের শব্দ আমার কানে ভেসে আসে এবং আমি আপনাকে দেখতে পাই। ভাল্লুকটা আপনাকে বেশ খানিকটা জখম করেছে। জখম করার কারণ আছে, কারণ ওরা তো আপনাকে বা মানুষজন বা এই জাতীয় কিছু খেয়েই বসবাস করে। তো আপনারা এখানে আসা ঠিক হয়নি রাত্রেবেলা। সাগর তখন বলল, কি করব? আমার বাসায় বৃদ্ধ মা রয়েছে, তার অসুস্থতা আমার দেখতে ভালো লাগে না। সত্যি কথা বলতে, আমার ছোট বোনকে বিয়ে দিতে হবে, নিজের সংসার গোছাতে হবে। ঘরের চালা ভেঙে পড়েছে, বেশি ইনকামের দরকার। সেই ইনকামের লোভেই রাত্রেবেলা এই জঙ্গলে এসেছিলাম। তবে এখানে যে এরকম ঘটবে, আমি যে প্রাণ নিয়ে ফিরে যাবো সেটা কখনো ভাবতে পারিনি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন এবং এই কৃতজ্ঞতা বোধ আমি আপনার প্রতি পুষে রাখলাম। আপনার সত্যি আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। মেয়েটা তখন একটু মুচকি হেসে বলল, আরে না থাক, এত কিছু করতে হবে না। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। একটা কাঠের বাক্স থেকে কয়েকটা প্লেট এবং কয়েকটা খাবারের বাটি বের করা হলো। সত্যি কথা, এরকম টিফিন ক্যারিয়ার বক্স সে সত্যি জীবনে দেখেনি। সম্পূর্ণ কাঠের এক টিফিন ক্যারিয়ার বক্স, এবং এরকম বক্স, অদ্ভুত রকমের বক্স সে জীবনে দেখেনি। সাগর বলল, এটা আবার কেমন বক্স? আর আপনার পরনের পোশাকটা বেশ অদ্ভুত। আপনি কে বলুন তো? সালেহা তখন বলল, আমি সমস্ত কিছু বলবো, আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে সবকিছুই বলবো। আপনি দয়া করে খাবারটা খেয়ে নিন। আপনার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। আপনি বিগত 3 দিন ঘুমিয়েছেন। এই কথা শোনার পর সালেহা সত্যি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন, কারণ সাগর নিজেই অবাক হয়ে তাকিয়েছিল সালেহার দিকে। সাগর তখন বলল, 3 দিন অবাক হয়েছিলাম মানে? কিছু বুঝতে পারছি না। ওই মুহূর্তে সালেহা তখন বলল, হ্যাঁ, আমি আপনাকে ওষুধ দিয়ে গিয়েছিলাম। আমি জানতাম আপনি ওষুধটা খাবেন, এবং এটা যে আপনার জন্য রেখেছি তাও আমি জানতাম। আপনি সেদিনকে আমাকে কিঞ্চিত দেখেছেন এবং নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে এটা আমি। এবং আমি মানুষের সম্পর্কে অনেক কথা শুনেছি, মানুষ নাকি খুব বুদ্ধিমান হয়। আপনিও বুদ্ধিমান, এবং আপনি আমার যা যা দিয়ে গিয়েছি সেই সমস্ত জিনিস ভক্ষণ করেছেন। এটার জন্য আমি খুশি, এবং আপনার জন্য আবার আমি ওষুধ নিয়ে এসেছি। আমি আগামী 3 দিন আবার আসতে পারবো না। আপনাকে সম্পূর্ণ সুস্থ হওয়া অবধি এই ওষুধগুলো খেয়ে যেতে হবে এবং ঘুমাতে হবে। ঘুমই হচ্ছে আপনার শরীরের প্রধান খাবার। আর আমাকে এক বৈদ্যের সঙ্গে কথা বলতে হবে আমাদের ওইখানকার। আশা করি আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তাই বলে সালেহা সাগরের সামনে খাবারগুলো দিল। সাগর সেই খাবারগুলো তৃপ্তি সহকারে খেলো, কারণ 3 দিন সে অভুক্ত। খাবারগুলো খাওয়ার পর যখন ওষুধটা আবার খেলো, সাগর তখন আবার অচেতন হয়ে পড়ল, একদম ঘুমের তলিয়ে গেল। সালেহা সাগরের দিকে তাকিয়ে আছে। সত্যি এরকম সুদর্শন পুরুষ সালেহা এর আগে কখনো দেখেনি। সালেহার তাকে দেখে মায়া হতে লাগলো। ছেলেটা আসলে খুব দরিদ্র, তার মায়ের জন্য কত কষ্ট করছে। ছেলেটার জন্য সালেহার মনের মধ্যে একটা আরো মায়া বেড়ে গেল। আহা, তার নামটা জিজ্ঞেস করা হলো না। ছেলেটার নাম কি?
ছেলেটার নাম জিজ্ঞেস করলে হয়তো ভালো হতো। যাই হোক, পরে আবার আসা হবে। সালেহা বাইরে এসে ঘোড়ার উপর চড়ে বসলো। তারপর আকাশে উড়ন্ত অবস্থায় এদিক ওদিকে ঘোরাঘুরি করলো কিছুক্ষণ। বাতাসের মধ্যে বাতাস কেটে এগিয়ে যেতে লাগলো এবং খানিকটা সামনে যেতেই সে তার নিজের বাড়িতে ফিরে আসলো, মানে তার নিজের রাজ্যের কাছে, যে গ্রামটাতে সে থাকে। সালেহার আজকে বৈদ্যের কাছে যাওয়ার কথা। সে বাড়িতে হয়ে তারপর ওইখান থেকে তার বান্ধবীর কাছে গেল। বান্ধবীর কাছে কি বললো, বান্ধবী এরকম একটা জিনিস দেখেছি, তোকে তো বললে বিশ্বাস করবি না, একটা ঘটনা আছে, চল। সালেহার বান্ধবী যখন এই ঘটনাটা শুনলো, রুবাইয়া এই কথা শুনে এসে তো পুরো অবাক। বলল, তুই 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 সত্যি সত্যি গিয়েছিলি মানুষের জগতে, আর গিয়ে এরকম একটা অ্যাডভেঞ্চার, এরকম একটা থ্রিলার কিভাবে হলো? রুবাইয়া তখন বলল যে, বান্ধবী সত্যি আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি তুই গিয়েছিলি, আমার বিশ্বাস হচ্ছে না। সালেহা বলল, হ্যাঁ আমি সত্যিই গিয়েছিলাম এবং সেখান থেকে আমি একটু আগেই ফিরেছি। আমাকে বৈদ্যের বাড়িতে যেতে হবে এবং বৈদ্যকে নিয়ে আগামীকালকে আমি তোকে সঙ্গে করে সেখানে যাব। বৈদ্য রাজি হবে কিনা জানি না, তবে যেভাবে হোক তাকে রাজি করতে হবে। বৈদ্য না তোর মামা, চল না একটু বান্ধবী, তুই না গেলে হয়তো উনি মানবেন না। তখন রুবাইয়া বলল, তুই কি পাগল হয়েছিস? আমি সেখানে যেতে পারবো না, আমার মা জানলে একদম। বললো, এই বুঝি বান্ধবীর প্রতি বান্ধবীর ভালোবাসা, যেতে হবে তোকে, চল। অনেক রাজি খুশি করানোর পর রুবাইয়া মানে সালেহার বান্ধবী তার সঙ্গে যেতে রাজি হলো। এ রাজ্যের গ্রামের শেষ প্রান্তের একটা কুটিরের মধ্যে বসবাস করত সালেহার সেই যে কবিরাজ আছে, সে কবিরাজ। উনি বেশ ভালো বৈদ্য এবং এর আগে রাজদরবারেও কাজ করেছে। বৈদ্যের কাছে যাওয়ার পর সালেহা যখন বলল যে, আমি আপনাকে আগে একটা কথা বলতে চাই, আপনি যদি সেটা মানেন তাহলে হয়তো ভালো হবে, কারণ হচ্ছে আপনি তো জানেন আমি কে, আপনাকে অনেক টাকা আমি দিব। তখন তিনি বললেন, আমি টাকার জন্য কাজ করি না। আপনি যদি বলেন যে কি হয়েছে, আমি যদি শুনি যে এটা আমার এথিক্সের বাহিরে, তাহলে আমি আপনার কাজটা করব না। আর যদি হয় যে না, এটা আমি করতে পারবো, তাহলে আমি আপনার সঙ্গে যাব, কোনো সমস্যা নেই। রুবাইয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলল। বলার পর সে জিনটা বলল যে, এটা কখনো সম্ভব না, আমি আজ পর্যন্ত কখনো জিন জগতের বাহিরে যাইনি, আর মানুষের চিকিৎসা সেটা তো আমি কখনোই করিনি, সেহেতু এটা আমি পারবো না। আপনি দয়া করে আমাকে মাফ করবেন। আমি আপনার বাবাকে চিনি, তিনি বেশ ভালো মানুষ, তবে আপনি যে জিনের জগতের বাহিরে যাবেন এটা কখনো ভাবতে পারিনি, এটা আমাদের নিয়ম শৃঙ্খলার বাহিরে। ওই মুহূর্তে তখন সালেহা বলল, প্লিজ ছেলেটাকে বাঁচাতেই হবে। সত্যি কথা বলতে ছেলেটা সত্যি খুব অসহায়, ও যদি মারা যায় তাহলে ওর মা এবং ছোট বোনের কি হবে, ওরা খুবই কষ্ট পাবে, আপনি একটু দেখুন না। ওই মুহূর্তে তখন সেই বৈদ্য বলল, দেখো মেয়ে, আমি হয়তো ছেলেটাকে এখানে আনলে চিকিৎসা করে দিতে পারতাম, তবে সত্যি কথা বলতে আমি ওইখানে গিয়ে কখনো চিকিৎসা করব না। আমি প্রায় 600 বছর রাজদরবারের রাজ বৈদ্য হয়ে কাজ করেছি, সেহেতু আমি চাইলে সমস্ত কিছু করতে পারি না। জিনের জগতের বাহিরে গেলে জিনেরা দেখে ফেললে আমার ক্ষতি আছে এবং আমাকে নিশ্চয়ই তারা হয়তো শুলে চড়াবেন, আরো কত কিছু করবেন। আমরা রাজগদির বাহিরে কোনো কাজ করতে পারবো না। আপনি চাইলে আপনি ছেলেটাকে এখানে নিয়ে আসতে পারেন, তাহলেও তাকে চিকিৎসা করতে পারতাম, কিন্তু সেটাও তো সম্ভব না। যাই হোক, আমার সময় নষ্ট করবেন না। আর তার ক্ষত শুনে যাওয়া বুঝতে পারলাম নিশ্চয়ই সে কিছুদিনের মধ্যে মারা যাবে, যদি তার ক্ষত ঠিকঠাক মতো না শুকায় এবং তার মাংসগুলো পুনরায় না ভরে আসে। এটা কিসে কামড়েছে এবং কিভাবে কামড়েছে রোগটা দেখলে হয়তো আমি বুঝতে পারতাম। সালেহা সত্যি বাহিরে এসে মন খারাপ করে ফেলল, শুধু ওই কারণে না, কারণ ছেলেটাকে বাঁচানো সম্ভব না যদি এখানে না নিয়ে আসা হয়। মানুষের জগতে চিকিৎসা করলেও হয়তো বাঁচানো সম্ভব না, কারণ তাকে ভাল্লুকে কামড়েছে, আর তার মাংস ক্ষতপূরণ হওয়ার জন্য তাকে নিশ্চয়ই এই জিন চাচার কাছে নিয়ে আসতে হবে। সালেহা তখন বলল যে, রুবাইয়া তুই তাহলে যা, আমি ওদিকে যাব, ওদিকটায় গিয়ে দেখে আসি কি হয়, কি অবস্থা সেটা আমাকে জানতে হবে। রুবাইয়া তখন বলল, তুই যাস না সালেহা। কিন্তু সালেহা কোনো কথা শুনল না। সালেহা ঘোড়ায় চড়ে সে উড়াল দিল আসমানের দিকে। খানিকটা সামনে যেতে দেখলো তাদের যে মূল গেট আছে মানুষের জগতে যাওয়ার, সে গেটের কাছে আজকে বেশ কিছু রক্ষী জিন পাহারা দিয়ে বসে আছে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। এর মধ্যে থেকে সে চাইলেই বের হতে পারবে না, আর চাইলে সে প্রবেশ করতে পারবে না। হঠাৎ করে সে তার মাথায় একটা বুদ্ধি আসলো, যদিও জিনদের মাথা তো বুদ্ধি থাকে না। সে ওইখানে এসে একটি কালো জিনের সঙ্গে কথা বলতে শুরু করলো এবং তাকে নানানভাবে ফুসলিয়ে ফাসলিয়ে এক কোণায় নিয়ে আসলো এবং তাকে মানে মেয়েলি পাওয়ার দেখিয়ে অনেক রোমান্টিক কথা বলে তাকে ফুসলানো হলো। এবং ওই অবস্থায় সেই কালো জিনটাকে বলা হলো যে, ওদেরকে গিয়ে একটু ডেকে দাও আমার কাছে, বলো যে আমি ডাকছি। একটু ফুসলিয়ে ফাসলিয়ে তাদেরকে গেটের কাছ থেকে সরানো হলো এবং ওই ফাঁকে সালেহা সেখান থেকে বেরিয়ে পড়ল।
সে সমস্ত রক্ষী জিন ওই গাছের গোড়ায় গিয়ে দেখলো সেখানে কোনো মেয়ে নেই এবং ওই যে কালো জিনটা আছে তাকে বকাঝকা করতে শুরু করলো। তারা আবার পুরোনো গেটের কাছে ফিরে আসলো। সালেহা তো এর ফাঁকে বেরিয়ে পড়েছে। আর সকালবেলা যখন গেটটা এদিক দিয়ে ফাঁকা থাকে তখন কেউ থাকে না, সকালে ঘুমাতে চলে যায়। তার মানে সালেহার সকাল হলে এখান থেকে যেতে হবে, তাছাড়া তার যাওয়ার আর সুযোগ নেই। সালেহা যখন ফিরে আসলো সাগরের কাছে, আসার পর সে সাগরের দিকে তাকিয়ে আছে। সাগর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কি সুদর্শন ছেলে! সাগর সত্যি খুব সুদর্শন ছেলে, কিন্তু ওই যে ভাগ্যক্রমে সে গ্রামের ছেলে হয়ে উঠেছে, কাঠুরে ছেলে হয়ে উঠেছে, কাঠ কেটে তার জীবনযাপন। সাগরকে দিকে সে তাকিয়ে আছে। সাগরকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। অনেক রাত পর্যন্ত সে সেখানে বসে রইল সাগরের পাশে। তার মাথায় হাত বুলে দিতে লাগলো, তাকে আদর যত্ন করতে লাগলো। এক প্রকার বলতে গেলে সাগরের প্রতি তার জন্য এক অন্যরকম টান অনুভব হচ্ছিল, যে টান কিনা সে অন্য কারোর জন্য আজ পর্যন্ত খেয়াল করেনি বা লক্ষ্য করেনি। ভোর হওয়ার কিছুক্ষণ বাকি ছিল। সে সাগরকে তার ঘোড়ার সামনে বসালো এবং বসিয়ে পেছনে বসিয়ে সে তাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে সে সোজা যেতে শুরু করলো। অনেকটা পথ অতিক্রম করলো। বর্ডারের ঠিক কাছাকাছি আসার পর সে দেখলো বর্ডারের রক্ষীরা তখন আর সেখানে নেই। সকাল হয়ে এসেছে। এই মুহূর্তে তারা বিশ্রাম করার জন্য যায় এবং পরবর্তী ব্যাচের রক্ষীরা এখানে এসে পাহারা দেয়। এর ফাঁকে সালেহা সাগরকে নিয়ে জিনের জগতে প্রবেশ করলো, যেটা কিনা তাদের জিনের গোত্রের জন্য সব থেকে বেশি ভয়ঙ্কর কথা ছিল, কারণ আজ পর্যন্ত জিনের জগতে কোনো মানুষ প্রবেশ করেনি। তাদের এই গ্রামটা সম্পূর্ণ সুরক্ষিত এবং এই গ্রামে একজন মানুষ যে প্রবেশ করবে সেটা সালেহার মাধ্যমে, সেটা সত্যিই বেশ ভয়ঙ্কর একটা কথা। সালেহা সাগরকে নিয়ে উড়ন্ত অবস্থায় তার নিজের কক্ষে প্রবেশ করলো। সত্যি কথা, তার নিজের কক্ষে এখানে না থাকলে হয়তো সাগরকেও দেখতে পারবে না এবং এখানেই তাকে লুকিয়ে রাখতে হবে সাগরকে। সে সাগরকে তার বিছানার পাশে একটি ছোট্ট জায়গায় কোনার দিকে শুইয়ে রাখলো, কারণ তার মা মাঝে মধ্যে ঘরের ভিতরে আসে, তার সঙ্গে কথা বলে। উপরে রাখলে হয়তো বিষয়টা খারাপ দেখাবে। সাইডে একটা জায়গায় সাগরকে শুইয়ে রাখলো। সে সাগরের দিকে তাকিয়ে আছে। কি মায়াবী পুরুষ! এত সুন্দর পুরুষ সালেহা এর আগে কখনোই দেখেনি। সত্যি কথা, তাকে সুস্থ না করতে পারলে সালেহার হয়তো ভালো লাগবে না। সালেহা তার নিজের কক্ষে এসে তখন ঘুমিয়ে পড়ল। সম্ভবত আজকে সন্ধ্যার দিকেই সাগরের জ্ঞান ফিরে আসবে এবং ছেলেটার জ্ঞান ফিরে তাকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে এবং জ্ঞান ফেরার আগেই নিয়ে যেতে হবে এবং সকালে ওঠার আগেই। সাগর বেশ খানিকক্ষণ পরে আচমকা ঘুম থেকে উঠে পড়ল। ঘুম থেকে উঠে সে কোথায় ঘুমিয়েছিল আর কোত্থেকে ঘুম থেকে উঠেছে সেটাই সে বুঝতে পারছে না। এটা কোন জায়গা? আশেপাশে এসে যখন তাকালো, সত্যি সে মনে হচ্ছিল যে স্বপ্ন দেখছে। তার হাতের ব্যান্ডেজে প্রচন্ড পরিমাণ ব্যথা করছিল এবং তার শরীর দিয়ে পচা গন্ধ বের হচ্ছিল। সম্ভবত মাংসগুলো পচে গিয়েছে এবং ওই ট্রিটমেন্টে কাজ হয়নি, যে ট্রিটমেন্ট ওই মেয়েটা তাকে দিয়েছে। সত্যি কথা, সাগর নড়াচড়া করতে পারছিল না। তার শরীরের বেশ খানিকটা অংশ অনেকটা ক্ষয়ে গিয়েছে, অনেকটা ব্যথা করছে তার শরীর। আশপাশটা তাকিয়ে সে সত্যি কোনো কিছু চিনতে পারছে না। সে যখন জানলার কাছে আসলো, এসে বাইরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। অবাক হওয়ার মতোই কথা, কারণ সামনের সম্পূর্ণ জায়গাটা একদম অদ্ভুত রকমের। এরকম বিশাল আকৃতির সাম্রাজ্য এবং এরকম অদ্ভুত আকৃতির আকাশ, বাতাস এবং আসমানে উড়ে চলা মানুষ সে কখনোই দেখেনি। সে আসমানের দিকে তাকিয়ে সম্পূর্ণ অবাক এবং সে কোথায় চলে এসেছে এটা, আর এটা কোন জায়গা? তার মাথায় কোনো কিছু ঢুকছে না। সত্যি কথা, সে সম্পূর্ণরূপে অবাক হয়ে গিয়েছে এবং হা করে সামনের দিকে তাকিয়ে আছে। তার বিস্ময়ের কোনো সীমা রইল না। প্রিয় দর্শক, আমাদের এই ঘটনার পরবর্তী এপিসোড আপনারা শুনতে হলে আমাদের সঙ্গেই থাকুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ঘটনার পরবর্তী অংশে কি হবে জানতে হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রথম পর্ব আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। সেটা দ্বিতীয় পর্ব শোনার জন্য আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ কণ্ঠে এবং গল্প পাঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।